হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। ভিডিওটি দেখার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। প্লিজ, যারা ভিডিওটি দেখবেন দয়া করে কথা বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে এমন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও আপনার প্রিয় মানুষটিকে শেয়ার করতে একদম ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। ঘন্টার পর ঘন্টা সফর করে সকলেই বেশ ক্লান্ত। সেদিনের মতো আলাপ আলোচনা বা গল্পগুজব করা হয়ে ওঠেনি। মুক্ত করে রাখার কক্ষগুলোতে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। অরু তার দুই বোন সাবিহা রুবির সাথে ঘুমিয়েছিল। বেশ ভোর করেই ঘুম ভেঙে যায় তার। বিছানা ছেড়ে এসে জানলার পর্দা সরিয়ে দেখল ভোরের স্নিগ্ধ অস্পষ্ট প্রভাতের দেখা মিলল। সে কি অমায়িক দৃশ্য! তাকিয়ে থাকতে ইচ্ছে করলো। চুল খোপা করতে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরিবর্তন করে সুন্দরভাবে তৈরি হয়ে নিল। ঘড়ির কাঁটা এখন 6টায়। বিছানার সামনে দাঁড়িয়ে সাবিয়াকে ডেকে ওঠালো। সাবিয়া নড়ে চড়ে উঠে বসলো, আবারও হেলে দুলে পড়ে গেল। তারপর অরুর টানে পুনরায় উঠে বসে। দুলতে দুলতে বাথরুমে চলে যায়। এই ফাঁকে অরুর কক্ষের বাইরে উকি দিল। কেউ নেই। সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজমান চারপাশে। মনে হচ্ছে বাড়ির কেউ এখনও ওঠেনি। ভালোই হয়েছে, সাবিয়া আর সে বিনা দ্বিধায় চলে যেতে পারবে। কিন্তু অরুকে অবাক করে দিয়ে সাবিয়া ফ্রেশ না হয়ে পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তাকে আবারও ঠেলতে লাগলো অরু। সাবিয়া অস্পষ্ট ঘুমন্ত স্বরে বলল, মনু, নদী আমরা ঢাকা ফিরে যাওয়ার দিন দেখে যাব কেমন? আজ মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাব। তুই বরং এখন ঘুমিয়ে পড়। গতকাল রাতে আমি ভাইয়ের সাথে কথা বলেছি, দুপুরের খাবার খেয়েই আমরা বেরোবো। সত্যি? আল্লাহর রাস্তে আমাকে ঘুমাতে দে। বলতে না বলতেই সাবিয়ার সেলফোনের শব্দ করে বসল। ঘুমো ঘুমো চোখে স্ক্রিনে তাকালো। অয়নের মেসেজ। সাবিয়া না দেখার ভান করে মরার মতো ঘুমিয়ে পড়ল। অরু অশান্ত মনে বিছানায় বসল। সিলেটে সে বেশ কয়েকবার এসেছে। এতবার এসেছে শুধু শ্রীমঙ্গল ঘুরেছে পুরোটা। তবে মাধবকুণ্ড জলপ্রপাত দেখা হয়নি। না সেদিকে তার যাওয়া হয়েছে, কিন্তু আজ দেখতে যাবে। তারা ভ্রমণে ভাবতেই ওর মন থেকে মনু নদী বেরিয়ে গেল এখনকার জন্য। সাবিয়ার পাশে সেভাবেই গুটি সুটি মেরে শুয়ে পড়ল। অরুর ঘুম ভেঙেছে যখন তখন ঘড়ির কাঁটায় 12টা 20। বাহ, ভালোই ঘুম দিয়েছে বিছানায় নিজেকে একা পেলে। সাবিয়া রুবি কেউই নেই। মুখ ধুয়ে দ্রুত পায়ে বেরিয়ে পড়ল বৈঠকখানার উদ্দেশ্যে। সবাই বৈঠকখানায় উপস্থিত। উপর থেকে দেখতে লাগলো জনসভা। অরুকে দেখে বেশ নাজমা বেগম হেসে বললেন। অরু আর চোখে তন্ময়কে খুঁজল। আশেপাশে নেই। চেনা জানা মানুষদের সাথে দেখা করতে গিয়েছে হয়তো। খেয়ে দিয়ে অরু পুরো বাড়ি ঘুরতে আরম্ভ করলো। 17 কক্ষ নিয়ে খান বাড়ি। এক একটি কক্ষের বিশালতা প্রখর। বাড়ি ঘুরে নেমেছে বাড়ির চারপাশ দেখতে। চারপাশের গাছ আর তবে বাড়ির বাম পাশে ফুলের বাগান দেখা গেল। অরু সেখানে কিছুক্ষণ বসে রইল। উঠে হাঁটা ধরল বাড়ির পেছনের পুকুর পাড়ের দিকে। পুকুর পাড়ের জায়গায় টুকু অরুর খুব পছন্দের। সে গতবার যখন এসেছিল বেশিরভাগ সময় এখানেই বসেছিল। পুকুরের পানির চারপাশের গাছ, পাখিদের ডাক, মাথায় উপরের নীল আসমান সব কিছু আকৃষ্ট করে তাকে। পাজোড়া থমকে গেল অরুর। পুকুরের সামনে তন্ময় দাঁড়িয়ে। শুধু দাঁড়িয়ে নয়, দাঁড়িয়ে সেলফোনে কথা বলছে। এখন বিষয়টি হচ্ছে সে কি সামনে এগোবে নাকি চলে যাবে। ভাবতে না ভাবতেই চোখ গেল দূরবর্তী একটি স্থানে। কেউ উকি দিয়ে আছে। অরু ভালোভাবে পর্যবেক্ষণ করে চিনতে পারল কলিকে। এই মেয়ে এইভাবে উকিঝুঁকি দিচ্ছে কেন? তন্ময় হুট করে পেছনে তাকালো। এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ কণ্ঠে ভড়কে গেল অরু। পুকুর পাড় দেখতে এলাম। ওকে চুকি মেরে? তন্ময় শুধু অরুকে দেখে। ওই যে লুকিয়ে থাকা কলিকে কেন দেখছে না সে? আর অরু তো উকিঝুঁকি দিচ্ছিল না। সে সত্যিই পুকুর পাড় দেখতে এসেছে। তন্ময় এখানে দাঁড়িয়ে এটা কি সে জানতো নাকি? উঁকি ঝুঁকি দিচ্ছি না। কথাগুলো বলে পায়ের জুতো জোড়া
খুলে নগ্ন পায়ে মাটিতে হেলে দুলে হাঁটতে লাগলো। ধীর পায়ে নামলো পুকুরের পানিতে, শুকনো সিঁড়িতে বসে পাজোলা ভিজিয়ে দিল। আহ, কি আরাম! এই সুখের কোনো বর্ণনা নেই। শীতল উষ্ণতার মন স্বাচ্ছন্দ্যে দুলছে। মাথা ঘুরিয়ে অরু তন্ময়কে হাতের ইশারায় ডাকলো। আসেন। অরুকে এখন কতটা আবেদনময়ী লাগছে তা সে একদমই উপলব্ধি করতে পারছে না। এই যে বাতাসে উঠতে থাকা চুলগুলো দিশেহারা, ওড়নাখানা সিঁড়িতে মিলে আছে, পুকুরের পানিতে বেসামালভাবে পা দুলিয়ে চলেছে, প্রাণ খুলে হাসছে। হঠাৎ করেই ঘুরে তন্ময় সারা শব্দ না করলে মুখ বেঁকিয়ে আবারও পা দোলাতে ব্যস্ত হয়ে উঠেছে। এই দৃশ্যটি একটি রোমান্টিক ফিল্মের মতো দেখতে লাগছে। তন্ময়কে কয়েকবার চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখা গেল। পা বাড়িয়ে আবারও একই জায়গায় দাঁড়াচ্ছে, চলে যেতে নিচ্ছে, যাচ্ছে না। অরু প্রশ্ন করল। আজ আমরা যাচ্ছি তো মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে। তন্ময়ের জবাব এলো সময় নিয়ে। এক্সাইটেড। আপনি গিয়েছিলেন তন্ময় ভাইয়া? কতবার? সাইবা আপু 2 বার গিয়েছে। হিসেব নেই। কই, আমাকে তো কখনো সাথে নিলেন না। আপনি আমাকে কোথাও নেন না। আচ্ছা, আপনি এত দেরি করে জবাব দেন কেন? আমি কি প্রশ্ন করেছিলাম ভুলেই যান? পেছন থেকে শব্দ পেয়ে অরু মাথা ঘোরালো। কলি তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে, মাথায় লম্বা ঘুমটা দেওয়া, লজ্জায় মাথা উঁচু করছে না, মাথাটা নিচু রেখেই বলল, দাদাজান ডাকছেন আপনাকে। এই দৃশ্যটি সচক্ষে দেখে একটা বাংলা নাটকের কথা মনে পড়ল অরুর। এখানে এমন একটি দৃশ্য ছিল, শহরের নায়ক পরিবারের কথায় বাধ্যতামূলক বিয়ে করে গ্রামের মেয়েকে। বিয়ের পরের দিন নায়ক উদাসীন ভঙ্গিতে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে, নায়িকা ঠিক এভাবেই পাশে এসে দাঁড়ায়। অরুর হাসি পেল, তবে সে হাসল না। এতক্ষণ ধরে ভাবছিল এই মেয়েটা কখন উকিঝুঁকি বন্ধ করে বেরিয়ে আসবে। অবশেষে এসেছে। তার প্রশ্ন করতে ইচ্ছে হলো, কেন দাঁড়িয়েছিল এভাবে লুকিয়ে। পরিস্থিতি লজ্জাজনক হবে বিধায় জিজ্ঞেস করল না, বরং শুধালো, কলি আপু আমাদের সাথে আসছো তো? তুমি নিশ্চয়ই প্রায়ই যাও। একইভাবে ধীর আওয়াজে জবাব দিল, না, যাওয়া হয় না। বাড়ি থেকে যাওয়ার অনুমতি নেই। এভাবে মেয়েদের এত ঘোরাফেরা করতে নেই। মা বলেছেন বিয়ের পর শুধু স্বামী নিয়েই যেতে। দারুণ ব্যাপার। ভালো কথা বলেছো আপু, আমিও একমত এই বিষয়ে। ঘোরাফেরার জন্য কি বিয়েটা করে ফেলবো? কলির জবাব পেল না, তবে তন্ময়ের চোখ রাঙানো দেখল অরু। ভারী গলায় তন্ময় কলিকে বলল, যাও, আসছি। সাধারণত মামাতো বোনদের সাথে তন্ময়ের দেখা সাক্ষাৎ হয় না, তাই সে সর্বদাই তুমি ব্যবহার করেই এসেছে। সচরাচর তুই ছোট সকলের ক্ষেত্রে সে ব্যবহার করে না, তুমি বা আপনিতেই সীমাবদ্ধ। কলিকে দ্বিধায় পড়তে দেখা গেল। এই যে একটু গিয়ে আবারও ফিরে তাকাচ্ছে। অরু কলির যাওয়ার পানে তাকিয়ে একান্ত ভাবনায় বিভোর। এই কলির হাবভাব সুবিধের লাগছে না। তার মন বলছে মেয়েটির মধ্যে বেশ ঘাপলা রয়েছে। অরুকে এখনও পা ভিজিয়ে বসে থাকতে দেখে তন্ময়কে বিরক্ত দেখা গেল। যেতে নিয়ে পুনরায় ফিরে এসে বলল, উঠে আয়। অরু যেন তন্ময়ের উঠে আয় কথা বলার অপেক্ষাতেই ছিল। মুহূর্তেই দ্রুত গতিতে উঠতে নিতেই বেসামাল ভঙ্গিতে পুকুরে পড়ে গেল অরু। পুকুরের পরিষ্কার পানি তন্ময়ের চোখ মুখে ছিটকে এসেছে। শার্টের কিছু কিছু জায়গায় ফোঁটা ফোঁটা পানি পড়ছে স্পষ্ট। অরুর নাক মুখে পানি ঢুকেছে, ভেজা চুলগুলো সর্বাঙ্গে লেপ্টে আছে। মুখের সামনে থেকে কিছু চুল সরিয়ে উঠে দাঁড়ালো। কোমর সমান পানি, কামিজ শরীরের সাথে মিশে আছে, পেটের দিকটা দৃশ্যমান, প্রত্যেকটি অঙ্গের ভাঁজ বোঝা যাচ্ছে। তন্ময়ের কপালে বিন্দু ঘাম জমেছে। আপাতত সে অরুর দিকে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে, তাকে দেখে বোঝার উপায় নেই সে রেগে নাকি না। অরু ভেবে নিয়েছে তন্ময় রেগেই, তাই আগেই ভয়ার্ত গলায় বলল, দম খাবেন না, আমি ইচ্ছে করে পড়িনি, পা পিছলে পড়েছি, এখানটার পিচ্ছিল হয়েছিল। তাই কি আমি জানতাম? দীর্ঘশ্বাস ফেলে তন্ময় এগিয়ে আসলো, হাত বাড়িয়ে দিল অরুর দিকে। অরুর হাত ধরে দুষ্টু হাসলো। সে না উঠে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তন্ময়কে টান মারল। আচমকাই এক টানে তন্ময় কিছুটা ব্যালেন্স হারিয়ে এক পা পুকুরে পড়ে যায়, অন্য পা সিঁড়িতে থেকে যায়। লম্বা পাজোড়ার ফলে নিজেকে সামলে নিতে পেরেছে, কিন্তু অদ্ভুত এক জায়গায় হাত ছুঁয়ে দিয়েছে। তন্ময়ের বাম হাত অরুর কোমর ধরে, তার লম্বা আঙুলগুলো অরুর পাতলা কোমরে অনায়াসে জাপটে ধরে আছে। অরু নিজেও পাথরের ন্যায় দাঁড়িয়ে এমত অবস্থায় সম্মুখীন পড়ে বাঁকরুদ্ধ হয়ে গিয়েছে বলা যায়।
তন্ময়ের দেহ তার সাথে ছুঁই ছুঁই প্রায়, গরম শ্বাস প্রশ্বাস, মুখ থুবড়ে পড়ছে। বুকের ওঠানামার গতিগুলো গুণে ফেলা যাবে। হৃদয়ের অস্বাভাবিক গতি কমাতে অরু পিছু যেতে নিয়ে অনুভব করলো কোমরে থাকা তন্ময়ের আঙুল নড়ছে, যেমন চারপাশ স্পর্শ করছে। অরু থরথর করে কেঁপে উঠল। তার গাল থেকে ঘাড় অবধি লাল আভায় রাঙিয়ে গিয়েছে। লজ্জায় সেভাবে ডুবতে গেল পুকুরে। তন্ময় পুকুরে পা উঠিয়ে নিয়েছে। ডুবতে থাকা অরুর দিকে আর চোখে তাকিয়ে দ্রুত পায়ে চলে গেল। কিছুক্ষণ পর সাবিয়া অন্য হাতে পুকুরে ভাই বললো তুই পুকুরে পড়ে গিয়েছিস নাকি? বলেই অরুকে ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়েছে। হাত ধরে ওঠাতে ওঠাতে বলল, তোর কবে হেলদোল হবে? কিভাবে পড়ে গেলি বলতো? আর একবার পরে দেখাবো? আজ্ঞে না। সিঁড়ি বেয়ে উঠতে নিতে অরু খেয়াল করলো তার জুতো জোড়া সিঁড়ির মাথায় গুছিয়ে রাখা। সে তো গাছের কাঁচটায় রেখে এসেছিল, এখানে কিভাবে চলে এলো? অয়ন উপরতলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ। তার হাতে চা দিয়ে গিয়েছে একটি যুবতী মেয়ে, বয়স 18-19 হবে, নাম রুবাইয়াত, আবু বক্কর সাহেবের মেয়ে। অয়নকে দেখেই লজ্জায় লাল নীল হয়ে পড়েছে। বিষয়টি অয়ন শুধু একা লক্ষ্য করেনি, সাবিয়াও করেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। প্রতিক্রিয়া না দেখানো সাবিয়াকে খেয়াল করে অয়ন আনমনে হেসেছে এবং এখনও হেসে যাচ্ছে। আর চোখে দেখলো সাবিয়া আসছে। অয়ন দৃষ্টি দূর আসমানে নিবদ্ধ করে চায়ের কাপে চুমুক বসালো। সাবিয়া দেখেও না দেখার ভান করে রয়েছে। সাবিয়া এসে গলা খাঁকারি দিয়ে উঠল। তুমি সিলেট আগে এসেছো? বহুবার। সব কিছু করেছো? টুকটাক। ট্যুরে এসেছিলাম বন্ধু বান্ধব, তাদের ভাই ব্রাদার এবং তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে বড়সড় ট্যুর দিয়েছিলাম বলা যায়। সাবিয়ার চোখ মুখ অন্ধকার হয়ে গেল, তবে তার লুকায়িত ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করল। তোমার? অয়ন উদাসীন ভঙ্গিতে বলল, গার্লফ্রেন্ড ছিল না। আমি তো তখন একতরফা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। সাবিয়া লজ্জা পেল, সাথে বিষণ্ণ অনুভব করলো। টপিক পরিবর্তন করার জন্য বলল, তোমার কাজকর্ম নেই? এইভাবে হুট করে এসেছো? বাড়ির সবাই জানে? তোমার শ্বশুর শাশুড়ির কথা বলছো তো? তারা জানেন, তবে এটা নয় যে আমি তাদের পুত্রবধূর সাথে এসেছি। জানেন বন্ধু বান্ধবদের সাথে ট্যুরে গিয়েছি। বেশি বেশি বকবে না। ওকে। মুহূর্তেই দুজনের চারপাশ নিস্তব্ধতা বিরাজমান। অয়ন আর কথা বলছে না। সাবিয়া চোখ মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে। ছেলেটা কি পাজি, কথা বলতে কি নিষেধ করেছে নাকি? বেশি বক বক করতে নিষেধ করেছে। এভাবে তো আর কোনো কথাই সাবিয়া শোনে না। আজ শুনে উদ্ধার করে ফেলেছে একদম। সাবিয়া বিড়বিড় করে চলে যেতে পা বাড়ালো। অয়ন পিছু ডাকলো। সাবিয়া অন্যমনস্ক ভঙ্গিতে জবাব দিল, আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারি না। অন্য মেয়েদের দিকে তাকানো তো দূরের বিষয়। অয়ন রহস্যময়ভাবে হাসল। চা শেষ করে কাপ সাবিয়ার হাতে ধরিয়ে দিল। পাশ কেটে যাওয়ার সময় ছুঁই ছুঁই হয়ে গেল। সাবিয়া কিছুক্ষণ অবুঝের মতো দাঁড়িয়ে রইল। অয়নের বলা কথাগুলো আবারও ভাবতে বসলো। অয়ন কি ভেবেছে সে জেলাস রুবাইয়াতকে নিয়ে? কখনোই না। মনে মনে এক বললেও সাবিয়ার ব্যথিত হৃদয় ঔষধ পেয়ে গেল। অরু জিন্সের সাথে একটা ফতুয়া পড়েছে, গলায় স্কার্ফ ঝুলিয়েছে, চুলগুলো উঁচু করে ঝুঁটি করে নিয়েছে, মাথায় সানগ্লাস লাগিয়েছে। আপাতত ভালো মানের গ্রিপের জুতো পরেছে। তন্ময় বলে গিয়েছে গ্রিপের জুতো পরতে। হয়তো সে আগেই সন্দেহ করেছে অরু উঁচু হিল পরে বেরোবে, তাই ওয়ার্নিং দিয়ে গিয়েছে। সাবিয়াও গ্রিপের জুতো পরে তৈরি হয়ে নিয়েছে। জলপ্রপাতের যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল, তাই সতর্ক হয়ে পথ চলতে হবে তাদের। হুঁশিয়ার সাহেব বৈঠকখানায় বসে হাতে পান মুখে দিবেন তবে দিলেন না। চুন আঙুলে নিয়ে বললেন, সাবধান যাইবা সকলে, সময় কইরা ফিরে আসবা, সমস্যা হইলে কল দিবা, আমি আজ বাসায় আছি। সবাই মাথা নাড়ালো। বুঝেছে তারা মোট 8 জন রওনা হবে। তন্ময়, অরু, অয়ন, সাবিহা, দীপ্ত, আকাশ, রুবি এবং কলি সবাই তৈরি হয়ে চলে এসেছে। জাবেদা বেগম টিফিন বাস্ক ধরিয়ে দিয়েছেন গাড়িতে রাখার জন্য, বেশ কিছু পানির বোতল এবং প্রয়োজনীয় সরঞ্জাম। তাদের সাথে বিশ্বস্ত ড্রাইভারও যাবে। হুঁশিয়ার সাহেব তাদের একা ছাড়তে চাইছেন না। বাড়ির সামনে বড় মাইক্রো গাড়ি দাঁড় করানো। অরু জানলা সিট বেছে নিয়েছে এবং সে সর্বপ্রথম উঠে বসেছে।
এক্সাইটমেন্টে তার গলা ধরে আসছে। কখন পৌঁছাবে সে? কিছুক্ষণ আগে হই হুল্লোড়ে আপাতত নিস্তব্ধতায় পরিণত হয়েছে। বৈঠকখানায় মুরব্বীদের সভা বসেছে। মোস্তফা সাহেবের পাশে জাবেদা বেগম, দুজনে পাশাপাশি বসে আছেন। উল্টো পাশে হুশিয়ার সাহেব, বাম পাশে আনোয়ার সাহেব, ওহি সাহেব রয়েছেন। আবু বক্কর সাহেব, মোজাহিদ সাহেব এবং বাকিরাও পাশাপাশি দাঁড়িয়ে। হুশিয়ার সাহেব এবার হাতের পান মুখে গুজে দিলেন। আঙুলের মাথায় থাকা চুন থেকে কিছুটা মুখে দিয়ে মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বললেন, জাবেদা তোমাদের বলছে নিশ্চয়ই। মোস্তফা সাহেবের মুখের ভঙ্গিমা জানাচ্ছে তাকে কিছুই বলা হয়নি। জাবেদা বেগম বললেন, আমি কিছু বলিনি। আচ্ছা আমি বলি তাহলে। আব্বা, হুশিয়ার সাহেব হাতের ইশারায় মেয়েকে চুপ থাকতে বললেন। আয়েশ করে বসে ধীরে সুস্থে বললেন, কলির জন্য পাত্র খুঁজিতাছি। মেয়ে বড় হয়েছে, বিয়া তো দিতে হবে। মোস্তফা সাহেব বুঝে ফেললেন নদীর পানি কোথায় গড়াচ্ছে, কিন্তু তিনি এমন কিছুর প্রত্যাশা মোটেও করেননি। উপস্থিত সকলের সামনে নিশ্চুপ রইলেন। হুশিয়ার সাহেব আবারও বলতে লাগলেন, মুজাহিদ অনয়কে পছন্দ করছে কলির জন্য। শুধু ওই না, সবাই পছন্দ করছে কলির জন্য অনয়কে। আমারও মনে হয় অনয়ের থেকে ভালো আর কেউ হতেই পারে না। এখন তোমাদের মতামত আশা করতেছি। পুত্রবধূ হিসেবে কলিকে কেমন লাগে? তাড়াহুড়া নয়, ধীরে সুস্থে ভাইবা জবাব দিবেন। মোস্তফা সাহেব মাথাটা নিচু করে বসে আছেন। জাবেদা বেগমকে ভীষণ ব্যাকুল দেখাচ্ছে। তিনি স্বামীর হাত ধরতে চেয়েও ধরছেন না, অস্থির চোখে তাকিয়ে। মোস্তফা সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, আমি আপনার সাথে আলাদা কথা বলতে চাই। মুজাহিদ সাহেবের চোখ মুখ কুঁচকে গেল সামান্য। তিনি চেহারায় ভদ্রতা বজায় রেখে বললেন, আলাদা কথা বলার কি আছে, সামনাসামনি বলেন। মেয়ে আমার, আমি শুনতে চাই যা বলার আছে আপনার। তন্ময়ের জন্য আমার মেয়ের থেকে ভালো মেয়ে আর পাবেন নাকি? হুশিয়ার সাহেব চোখ রাঙালেন। রক্ত এত গরম কেন? নিজের রুমে যাও। তিনি উঠে দাঁড়ালেন। মোস্তফা সাহেবও সঙ্গে সঙ্গে উঠলেন। হুশিয়ার সাহেবকে সাহায্য করে এগিয়ে নিচ্ছেন ডান পাশে। এদিকটায় হুশিয়ার সাহেবের নিজের কক্ষে উপস্থিত আছেন জৈতুন বেগম। তিনি বিছানায় বসে জিকির করছেন। হুশিয়ার সাহেব চেয়ারে বসলেন। দরজা লাগিয়ে অপর পাশে চেয়ার টেনে মোস্তফা সাহেব বসলেন। মনে প্রাণে নিজেকে প্রস্তুত করছেন। মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো আজ বলতে যাচ্ছেন। এতে কিছুটা নার্ভাস অনুভব করছেন তিনি। হুশিয়ার সাহেবের রিয়াকশন চিন্তা ও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তার। হুশিয়ার সাহেব সান্ত্বনা দিয়ে বললেন, যা মনে আছে বলে দাও, বেশি চাপ নিও না। বাবা, তন্ময়কে তো আপনি জানেন কেমন ধরনের ছেলে। ও সেটাও সাথে পরিচিত। খুব ইন্ট্রোভার্টেড, অনুভূতির ব্যক্ত করতে জানে না। ছোট থেকে একঘেয়ে স্বভাব। আপনার আপনজন ছাড়া কেউই চেনেন না। তুমি যদি এগুলো নিয়ে চিন্তা করো তাহলে এসব চিন্তা বাদ দাও। তনয় কেমন সবাই জানো, যেমন আছে তেমনই পছন্দ সকলের। বসা জৈতুন বেগম বললেন, তুমি বাধা না দিয়ে শোনো, পোলাটা কি কইবার চাই। পুরো কথা না শুনে কথা কও কেন? হুশিয়ার সাহেব চোখ উল্টিয়ে তাকালেন স্ত্রীর পানে। তারপর মোস্তফা সাহেবকে কথা বলতে ইশারা করলেন। মোস্তফা সাহেব পুনরায় বলতে লাগলেন, যতই নিজের অনুভূতি লুকিয়ে রাখুক না কেন, বাবা হয়ে আমিও আচার আচরণ মুখ দেখেই সব বুঝতে পারি। হুশিয়ার সাহেব হেলদোল ছেড়ে এবার শক্তপোক্ত হয়ে বসলেন। মন দিলেন কথা শোনায়। তার মনে হচ্ছে কাহিনী গভীরে যেতে চলেছে। মোস্তফা সাহেব একটু থেমে আবারও বলতে লাগলেন, 2-3 বছর আগের কথা। একদিন হুট করে গভীর রাতে তন্ময় এসে আমার রুমে কোনো দ্বিধাবোধ ছাড়াই বলে ফেললো সে অরুকে বিয়ে করতে চায়। অরুকে চিনছেন তো? আমার ছোট ভাইয়ের আনোয়ারের একমাত্র মেয়ে। তখন অরু মাত্র 10ম শ্রেণীতে পড়েছে। ওকে খাওয়াতে পড়াতে শোয়াতেও সবাইকে কাঠকড় পোহাতে হতো। এতটা ছোট ছিল সে, বাড়ির আদরের রাজকন্যা। সেই মেয়েকে আমার দামড়া ছেলে হুট করে এসে বলছে বিয়ে করবে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। আমি আগে থেকে লক্ষ্য করছি তন্ময়ের বিহেভিয়ার। ও সবসময় বেশ প্রোটেক্টিভ ছিল অরুর ক্ষেত্রে। ওর সব কিছু নিজের হ্যান্ডেল করতো। তবে আমি এতটা সিরিয়াস হয়ে ভেবে দেখিনি। অরু আমার নিজের মেয়ের মতো, আমার দ্বিতীয় মেয়ে, আদরের মেয়ে। ওর জন্য খারাপ চাইব না, নিজের ছেলে প্রয়োজনেও না। তন্ময়কে বোঝা এতটা অসম্ভব। ওরও খুব ছোট তার জন্য।
মা বিয়েটা এখন একদমই সম্ভব না, কিন্তু আমাদের ছেলের মাথায় তখন জেদ ভর করেছে, সে বিয়ে করবেই করবে। আমি তখন ভীষণ রেগে যাই, মাথা গরম করে চট দিয়ে বসি, বলি ওরু আশেপাশে ঘেঁষতে না। ছেলেদের জেদের সামনে একটা প্রমিজও করে বসি। যদি অরু নিজে এসে আমাকে বলে সে তন্ময়কে বিয়ে করতে চায়, তাহলে আমি সব কিছু পিছনে ফেলে তাদের বিয়ে দিব। এসব বিষয় নিয়ে আমার আর আপনার মেয়ের মধ্যে বড়সড় একটা ঝগড়া বিবাদ হয়। মাথা গরম করে আমি খুব খারাপ ব্যবহার করে বসি, তার চরিত্র নিয়েও কথা তুলি। এই কারণবশত তখন আপনার নাতি আর মেয়ের বাড়ি চারে। সে থেকে তারা এই পর্যন্ত 3টা বছর ধরে অন্য ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল। মা হুট করে গিয়েছে দেখে ফিরতে আসতে বাধ্য হয়। জৈতুন বেগমের চোখজোড়া বড় বড় হয়ে আছে। তিনি বিস্ময় নিয়ে বললেন, এই ব্যাপার আমারও একটু সন্দেহ সন্দেহ লাগতেছিল বাবা। হুঁশিয়ার সাহেব ধমকালেন, রাখো তোমার বাবা যে আমার মেয়ের চরিত্র নিয়ে কথা তুলছে, শোনো না, এর একটা বিচার হোক আগে, পরে সব। কি আমার ভালা মানুষটা, তুমিও তো কম গালিগালাজ অপবাদ করো নাই আমারে, সেই ক্ষেত্রে ইহা কিছুই না। জৈতুন বেগম স্বামীকে চুপ করিয়ে মেয়ে জামাইয়ের দিকে দৃষ্টিপাত করলেন। আমার নাতি তো লাখে একটা, ওরে ওরুর জন্য কেন মানাইতেছে না? মা আমি মানছি না তা না, আমার সমস্যাটা অরুকে নিয়ে। আমি ভাবছি এটা তন্ময়ের একতরফা থেকে পছন্দ। ছোট থেকে তারা আপন ভাই বোনের মতো বড় হয়েছে, হুট করে সেখানে বিয়েটা, তার আবারও বয়সে এতটা গ্যাপ আমার কাছে মানানসই লাগেনি। তার ওপর পরিবার, আমার যত্নশীল পরিবার হয়তোবা দুভাগ হতে পারে। আমি জানি তন্ময়ের জন্য অরুকে চাইলে আমার ভাই এক পায়ে রাজি হবে। সে তন্ময়কে খুব পছন্দ করে, কিন্তু তার স্ত্রী সুমিতা রাজি হবে না বোধ হয়। সুমিতার মেঝো ভাইয়ের একটা ছেলে আছে, সে ছেলের জন্য অরুকে চেয়েছে। সেখানে সুমিতা তার মেয়ে দিতে রাজি। আমি বুঝেছি, তবু মনে হয় না কোনো কাজ হবে। কারণ সুমিতা ছোট থেকেই অবহেলায় বড় হয়েছে। আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর ভাইদের দেখানো ভালোবাসা দেখে সেটাকে সব কিছু ভেবে বসেছে। যতদিন তার ভুল না ভাঙে বিয়েটা অসম্ভব। হুঁশিয়ার সাহেব বললেন, আনোয়ার জানে, বাড়ির সবাই জানে। না, আমি আপনার মেয়ে আর তন্ময়ের ব্যাস, আর কেউ জানে না। আমি জানতে দিইনি। আমার ভাইগুলো পাগল, বিশেষ করে আনোয়ার। সে যদি এগুলো জানে এই বিয়ে সম্পূর্ণ করেই ছাড়বে। তাতে স্ত্রী সম্মতি অপেক্ষা করবে না, সংসার ভেঙে যাবে, তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করবে না। কিন্তু তার বড় ভাই, তার একমাত্র গার্ডিয়ান হিসেবে আমি এমনটা একদমই চাই না। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন হুঁশিয়ার সাহেব। কাহিনীটি খুবই জটিল এবং বড়, মাথা ধরে গিয়েছে তার। তিনি জৈতুন বেগমকে বললেন, 1 কাপ চা বানাই দিতে বলো তো। জৈতুন বেগম চলে গেলেন। হুঁশিয়ার সাহেব শুধালেন, কি করতে চাও এখন? বুঝতে পারছি না। মুজাহিদ খুব আগে থেকেই তনয়কে মেয়ে জামাই করার আশায় ছিল। গতকাল শুনলাম কলি খুব পছন্দ করে তনয়কে। মোস্তফা সাহেব মাথাটা বেশ ঝুঁকে গেল। এই ছেলেকে নিয়ে তিনি আর কত যন্ত্রণায় ভুগবেন। কিছু না করেও পরিবারের মধ্যে কূটনীতি করে চলেছে। বাবা আমি জানি মুজাহিদ ভাই রেগে যাবেন, কিন্তু আমাদের কিছু করার নেই। খুব অসহায় হয়ে পড়েছি। কলি একটা অসাধারণ মেয়ে, আমার কোনো আপত্তি থাকতেও নাও ওকে ছেলে বউ করে ঘরে আনতে, যদি সব কিছু নর্মাল থাকতো। আমার মনে হয় এ বিষয়ে খোলাখুলি কথা বলা দরকার মুজাহিদের সাথে, কিন্তু এখন নয়। তোমরা ঢাকায় ফিরলে কথা বলবো, না হলে ঝগড়া বিবাদ হতে পারে। আপনার যা ভালো মনে হয় বাবা। ঠিক আছে, কিন্তু মনে রেখো তোমারে আমি ছাড়ছি না। হাত পা ধরে মেনে নিছো আমার মেয়েকে হেনস্থা করার জন্য, নাকি মিটমাট কইরা নাও, নইলে আমার মাইয়া আমি বাড়িতে রাইখা দেবো। জি বাবা। মোস্তফা সাহেব উঠে বেরিয়ে পড়লেন। মাথায় জাবেদা বেগম চিন্তিত চেহারায় দাঁড়িয়ে। দ্বিধার দেওয়াল টপকে কিছু বলতে পারছেন না, আবার চুপ করেও রইতে পারছেন না। স্বামীর পাশে দাঁড়াতেও না পেরে তিনি খুব ব্যথিত অনুভব করছেন। এবার মোস্তফা সাহেব এগিয়ে গেলেন, নরম সুরে আবদার করলেন, 1 কাপ চা হবে? জাবেদা বেগম ফ্যালফ্যাল করে তাকিয়ে কথার মানে বুঝে মাথা দোলালেন, দ্রুত কণ্ঠে বললেন, আনছি এক্ষুনি।
নিয়ে রুমে এসো, আমি অপেক্ষায় তোমার। মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঁঠালতলিতে অবস্থিত একটি ইকো পার্ক। পর্যটন কেন্দ্র হিসেবে অন্যতম বিখ্যাত ইকো পার্ক। এই স্থানটিতে বর্তমানে রেস্ট হাউস ও রেস্টুরেন্ট রয়েছে। এই ইকো পার্কের অন্যতম আকর্ষণীয় হল মাধবকুণ্ড জলপ্রপাত, পরিকুণ্ড জলপ্রপাত, শ্রী শ্রী মাধবেশ্বরের তীর্থস্থান এবং চা বাগান। ইকো পার্কে চলে গেল বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় অনায়াসে ঘোরা যাবে। এই স্বপ্নে বিভোর অরু। সে পারলে সব কয়টি জায়গায় কিন্তু তা কি আদৌ সম্ভব? মৌলভীবাজারের জেলায় ঢুকেছে গাড়ি, আজ ড্রাইভিং করছে আকাশ। তন্ময় কপালে আঙুল চেপে বসে, ব্রুজরা কুচকে আছে সামান্য। হুট করে তার মাথা ব্যথা শুরু হয়েছে, ভীষণ মাথা ব্যথা। অরু নিজের কাঁধ ব্যাগে দুটো ফ্লাক্স এনেছে, একটাই কফি একটা চায়ের। এখন সে তন্ময়কে সাধবে নাকি না। পুকুর পাড়ে ঘটে যাওয়া ঘটনার পর থেকে বেশ লজ্জায় পড়েছে সে। মুখ ফুটে কথা বলতেও দ্বিধাবোধ করছে সে। শুধু তন্ময়কে পুকুরে ফেলতে চেয়েছিল, অথচ কি থেকে কি হয়ে গেল তখন। সাবিয়ার পাশে কলি বসেছে, পেছনে রুবি, দীপ্ত, অয়ন, সামনে তন্ময় এবং আকাশ। কলি চিন্তিতভাবে সমানে তন্ময়ের দিকে তাকাচ্ছে আর চোখে। অবশেষে লাজুক গলায় বলল, কপাল মালিশ করে দিব একটু। গাড়ির মধ্যে নিস্তব্ধতা বয়ে গেল। সকলেই ঘুরে ফিরে আর চোখে তন্ময় এবং কলির দিকে তাকালো। কলি লজ্জায় মাথা নিচু করে ফেলেছে, মুখ তুলে তাকাতে পারছে না অবধি। তার ঠোঁট জুড়ে লাজুক হাসি। কিন্তু অরুর মোটেও পছন্দ হলো না বিষয়টা। পরে ভাবলো কলি তার মতো তন্ময়েরও আপনজন, বোন হিসেবে বলতেই পারে, তাতে নেগেটিভ ভাবার কিছুই নেই। নিজেকে বুঝেও কেমন যেন বোঝাতে নারাজ। পরপরই তন্ময়ের প্রত্যাখ্যান শোনা গেল, তার মালিশ লাগবে না। এবার সাবিয়া অরুর হয়ে বলল, অরু কফি এবং চা দুটোই এনেছে, খাবি? গরম গরম কফি খেয়ে দেখ, ভালো লাগবে। তন্ময় কিছুক্ষণ চুপ করে রইল, তবে সময় নিয়ে মাথা দোলালো। একটু কফি খেলে মাথা ব্যথা কমতে পারে। অয়ন হাসি মুখে বলল, অরু আমার জন্য প্লিজ। অরু হেসে উঠল। ঠিক আছে। আকাশ বলল, আমার জন্যেও। অরু শব্দ করে হাসলো। আচ্ছা। এবার দীপ্ত, রুবিও খাবে বলছে, শুধু কলি কিছু বলছে না, চুপচাপ এক কোনায় বসে লক্ষ্মী মেয়েদের মতো। অরু তাকে জিজ্ঞাসা করলো, আপু খাবে? না, আমি ঠিক আছি। কেন? খা কফি, ভালো লাগবে। আচ্ছা। অরু অবাক হলো বটে। সে নিজেই জিজ্ঞেস করতে খাবে না বলে দিল, সাবিয়া জিজ্ঞেস করতেই হ্যাঁ বলে দিল। বিষয়টি কি? তবে অরু গুরুত্ব দিল না। সবাই পর্যাপ্ত পরিমাণে কফি পেল। অরু নিজের কফি শেষ করে বাহিরে নজর দিল। জানালা ভেদ করে দেখতে লাগলো সবুজের সমাহার। মনে হচ্ছে সে সবুজের পৃথিবীতে চলে এসেছে। চারপাশে সব কিছু সবুজ আবডালে সাজানো। বড় বড় সবুজ গাছগুলোকে লাগছে সবুজ পাহাড়, উঁচু উঁচু পর্বতের সবুজ ঘাসের মেলা। অরুর ইচ্ছে করলো ছুটে যেতে সেই সবুজের দেশে। নগ্ন পায়ে হাঁটতে ইচ্ছে করল, সব কিছু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। উপজেলা বড়লেখার কাঁঠালতলিতে পৌঁছাতে 4টা বেজে গিয়েছে। আর বেশি দেরি নয়, সামনে ইকো পার্ক। কিছু মুহূর্তের অপেক্ষা এখন। সাবিয়া নিজের ছোট ব্যাগ কাঁধে নিয়েছে, সেটা দেখেও অরু নিজের ব্যাগ কাঁধে নিয়েছে। এখন থেকেই তৈরি হচ্ছে বেরোনোর জন্য। দূর থেকে ইকো পার্কের গেট দেখা যাচ্ছে। গাড়ি পার্ক করে নিজেদের ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছে প্রত্যেকে। অরু সকলকে পেছনে ফেলে আগে হেঁটে চলে যাচ্ছিল। হঠাৎ টান অনুভব করলো ব্যাগে। তন্ময় পেছন থেকে তার ব্যাগ টেনে ধরেছে। মাথা ঘুরিয়ে তাকালো, কিন্তু তন্ময় তাকে কেন ধরেছে বলেনি। তখন সে ড্রাইভার চাচার সঙ্গে কথা বলতে ব্যস্ত। আসমানের অবস্থা তেমন ভালো দেখাচ্ছে না। ধীরে ধীরে পরিষ্কার আকাশে ছোট ছোট মেঘ জমতে শুরু করেছে। ড্রাইভার বলেছে আজ না যাওয়াই বেটার, কিন্তু অরুর জেদের বসে সকলকেই যেতেই হবে। হাঁটা ধরল সামনে। কিছুটা হেঁটে চলে এলো মাধবকুণ্ড ইকো পার্কের গেটের সামনে। ইটের তৈরি গেট। গেটের উপরে সাদায় কালো রঙের লেখা বন বিভাগ মাধবকুণ্ড ইকো পার্ক। ছোট ছোট করে কেঁচি গেটের রয়েছে চারপাশের ইটের মধ্যিখানে। গেটের ভেতরে আকাশি রঙের টি শার্টের সাথে কালো প্যান্ট পরে চেয়ার পেতে বসে দারোয়ান। হাতে লাগে 10 টাকার টিকিট কাটে জনপ্রতি একজন করে, মোট 8টি। নিজেদের টিকিট নিয়ে ঢুকে পড়েছে। ঢুকতেই অরু দৌড় লাগায়, সঙ্গে দীপ্ত। দুপাশে সবুজ গাছ, মধ্যে দিয়ে যাচ্ছে আঁকাবাঁকা রাস্তা। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। দেখা মিলছে নানান জাতের মূর্তির। রয়েছে বসার সিট। সাবিয়া আর চোখে দৌড়ে
ছুটে চলা অরুর দিকে তাকালো। তারও ইচ্ছে করছে দৌড়াতে, কিন্তু নিজেকে আটকে রাখলো। তার পাশেই অয়ন দাঁড়িয়ে, অয়নের কাঁধে একটা ব্যাগ, সাথে তার হাতের ব্যাগটা সাবিয়ার। অয়ন আড়ালে তার কাছ থেকে নিয়ে নিয়েছে, যেন এতটুকু ভারের ব্যাগ সাবিয়া ক্যারি করতে পারবে না। আমার ব্যাগ আমাকেই দাও। আমি নিলে কি সমস্যা? সমস্যা নেই। তাহলে উফ, দিবে তুমি? সাবিয়া আপু, ব্যাগটা আমি নিই। কি হয়েছে? আমার এতটুকু ওজনের ব্যাগ নিতে কোনো সমস্যা হচ্ছে না। সাবিয়া ভীষণ রেগে গেল, লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠেছে। এই যে হুট করে অয়ন তাকে আপু বলে ডাকে, এটা কতটা লজ্জায় ফেলে ইদানিং তাকে, সেটা কি ছেলেটা জানে? আকাশ বিরক্ত সুরে বলল, আয়ন ব্যাগটা তোর জন্য ক্যারি করছে, এত খারাপ কি? ছোট ভাই হিসাবে এতটুকু করতেই পারে। অয়ন মিষ্টি করে হাসলো। সাবিয়া হনহনিয়ে অয়নকে পিছনে ফেলে চলে গেল। ছোট ভাইয়ের মতো থাকে না কেন তাহলে? ডিস্টার্ব কেন করে সাবিয়াকে প্রতিনিয়ত? পেছনে অয়ন জিহ্বায় কামড় বসালো। মজা করতে গিয়ে রাগিয়ে দিয়েছে। আকাশ না জেনেও এখন কেরোসিন ঢেলে দিয়েছে। এখন অয়নকে বেশ কাঠখড় পোড়াতে হবে তার মহারানীকে মানাতে। গেট থেকে 10-15 মিনিট হাঁটতেই দেখা মিলল সেই আশ্চর্য সৌন্দর্যের নিদর্শন, মাধবকুণ্ড জলপ্রপাত। পাথারিয়া পাহাড়ের গা বেয়েই মাধবকুণ্ড জলপ্রপাতের শীর্ষ। গঙ্গামারায় প্রবাহিত হয়ে যাওয়া জলধারা প্রায় 162 ফুট উচ্চতা থেকে মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে এই জলপ্রপাত। দৈর্ঘ্য প্রায় 83 মিটার উঁচু পাথরের টিলার উপর থেকে অবিরাম গতিতে ঝর্ণা আছড়ে পড়ছে নিচে। প্রায় 180 ফুট উপর হতে অবিরাম গতিতে জলরাশি নিচে পতিত হওয়ার ফলে নিচে সৃষ্টি হয়েছে একটি কুণ্ড। আর এই কুণ্ডের প্রবাহমান বরিশার মতো স্রোতধারা শান্তির বাড়িধারার মতো মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে, শান্তির প্রতীক। অরুর চোখ জুড়িয়ে গেল এই সৌন্দর্য দেখে। পাশেই প্রত্যেকে নিজেদের ব্যাগপত্র রেখেছে। অরু নিজেরটা ফেলে পাশে দাঁড়ানো তন্ময়কে প্রশ্ন করল, এটা কতটা উঁচু তন্ময় ভাইয়া? কত উঁচু থেকে পানি পড়ছে? 162 ফুট উঁচু থেকে। শুনেছি ঝর্ণার আশেপাশে নাকি একটি কাপ থাকে যেখানে কাপড় চোপড় বদলায়। তন্ময় হাতের ইশারায় কৌতূহল অরুকে দেখল। মনে হচ্ছে পাথরের তৈরি একটা গুহা, ভয়ঙ্কর গুহা যার নাম কাব। কি সুন্দর, সেখানে যাওয়া যাবে? আমি ঢুকে দেখতেই চাই। বেশি করলে এক্ষুনি তোকে বের করে দেব। অরু মুখ ভেঙালো আড়ালে, পরপর আবার বলল, তন্ময় ভাইয়া, আপনি এখানে এই ঝর্ণায় দাঁড়িয়ে গোসল করছেন? আমি শুনেছি এখানে গোসল করে। আমিও ভিজতে চাই। ঝর্ণা আবার রাস্তা বেশ দুর্গম এবং পিচ্ছিল। এখান থেকে দেখ। কে? অরু চোখজোড়া রসগোল্লার মতো বড় বড় হয়ে গিয়েছে। যে কোনো সময় বেরিয়ে আসবে। এত কষ্ট করে জলপ্রপাতের সামনে এসে দূরে দেখবে, এটা আদৌ কি সম্ভব? তন্ময়কে অগ্রাহ্য করে দ্রুত পায়ে যেতে নিয়েছিল। তন্ময় ধমকে উঠল, এই তুই দাঁড়া, ওখানে যাবি না। কেন? আল্লাহ, কেন? পানিতে না নামলে মজা কোথায়? ওই আকাশ ভাইয়া? আকাশ চোখজোড়া পিটপিট করলো। অরুর অসহায় চোখজোড়া লক্ষ্য করে বলল, পাথরগুলো পিচ্ছিল, তুই যেই তুরতুরি পরে উঠতে যাবি। না না না, পড়বই না। ওই যে সাবিয়া আপু যাচ্ছে, অয়ন ভাইয়া, দীপ্ত ভাইয়া সবাই যাচ্ছে। আমিও যাব প্লিজ। কলি তো তন্ময়ের পাশে দাঁড়িয়ে, ও তো যাচ্ছে না। অরু কলির দিকে তাকালো। তন্ময়ের পাশেই দাঁড়িয়ে নতুন বইয়ের মতো। বিরক্ত অরুর চোখজোড়া জলে চিকচিক করছে। অসহায় বেদনাময় মুখশ্রী দেখে তন্ময়ের শক্ত হৃদয় হয়তো কিছুটা নরম হলো। বলল, সাবধানে যা। অরু মুহূর্তে হেসে এগিয়ে গেল। ঠিকই বলেছে তন্ময়, ভীষণ পিচ্ছিল, দুর্গম বটে। অতি সাবধানে এক একটি স্টেপ নিতে হচ্ছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। অরু জুতোজোড়া খুলে ফেলল। তন্ময় চেঁচাবে তার পূর্বেই অরুর তড়িঘড়ি করে পানিতে পা ভিজিয়ে দিল, ঠান্ডা পানি। সেখানকার পা ভিজিয়ে রাখতেই মন ব্যাকুল হয়ে পড়ল। অরুর থেকে বেশ কিছুটা দূরে সাবিয়ার পেছনে অয়ন। সে ভয়ে আছে সাবিয়া পড়ে যাবে বা কিছু একটা হয়ে না যায়। সাবিয়া চারপাশে ঘুরে একটা পাথরে বসল। অয়ন পাশের পাথরে বসলো। দুজনের চাহনি ঝর্ণায়, জলরাশি অবিরাম ধারায় নিচে পড়ছে। সৌন্দর্যের যেন কমতি নেই এখানে। যেখানে চোখ যায় সেখানেই সৌন্দর্য। অয়ন হুট করে প্রশ্ন করলো, তোমার পছন্দের প্লাস আছে যেখানে তুমি এখন যেতে পারোনি, তবে যেতে চাও? ছোট ভাইয়া, পাহাড়ি অঞ্চলে যাওয়া হয়নি।
অয়ন কেসে উঠল। ছোট ভাইয়া ডাকটা ভালোভাবে হজম হচ্ছে না, তবুও নিজেকে ঠিকঠাক রেখে বলল, আমি গিয়েছি বেশ কয়েকবার। অনেক ঘুরেছো দেখছি ছোট্ট ভাইয়া। অনেক ঘুরেছি, তবে তোমার সঙ্গে ঘুরতে পারাটা সব থেকে প্রিয়। ওইসব তুচ্ছ। তুমি সেলিংয়ের কাজ কেন করছো না? এইভাবে মিঠাই মেরে কাস্টমার জোগাতে পারতে। তুমি সেই কাস্টমার হলে আমি মিঠাই মারতেও রাজি। ধুর। অয়ন হাসল। শরীরের উপরের অংশ নুয়ে হাতের মুঠোয় পানি নিল, তারপর সাবিহার মুখে ছুঁড়ে মারল। আচমকা আক্রমণে সাবিহার চোখ মুখ ভিজে গিয়েছে, এক ফোঁটা পানি ঠোঁটে পড়ে আছে ঠিক মধ্যখানে। অয়ন সেখানে বেকুবের মতো তাকিয়ে রইল। ওই পানির ফোঁটার উপর তার বেশ হিংসা হচ্ছে, দৃষ্টি সরাতেই পারছে না যেন। সাবিহা বিষয়টি খেয়াল করেনি হয়, সে নিজেও পানি অয়নের গায়ে ছুঁড়ে মারল। অয়নের শার্টের একাংশ ভিজে গেল, সেও হেসে সাবিহার দিকে আবারও পানি ছুড়ল, সাবিহাও ছুড়ল। দুজনের পানি ছোড়াছুড়ি একটি খেলায় পরিণত হলো। হাসি ঠাট্টা তামাশার মধ্যে সাবিহা ভুলে বসলো তার সামনে ছেলেটি বয়সে তার থেকে ছোট, ভুলে বসলো প্রতিবেশী পরিবার। এই মুহূর্তটা শুধু তার এবং অয়নের। দীপ্ত অন্য পাশে যাবে, চারপাশে বাচ্চাদের দেখার মতো সুন্দর সুন্দর স্থান আছে, সাথে আছে পুতুলের মূর্তি, বেশ কিছু ভাস্কর্য রয়েছে বলা যায়। দীপ্ত সেগুলো দেখবে, আকাশ তাকে নিয়ে যাবে। সে সময় তন্ময় বলল, কলিকে সঙ্গে নেন, ও জলপ্রপাত দেখতে তেমন ইন্টারেস্টেড না। কলি দ্রুত মাথা দুলিয়ে বলল, না সমস্যা নেই, আমি আপনার সাথে থাকবো। তন্ময় তাকে কথা শেষ করতে দেয়নি। যাও আকাশের সাথে। চলো, খুব সুন্দর চারপাশ, জলপ্রপাত এতক্ষণ দেখার মতো কিছু না। কলি একদমই যেতে চাচ্ছে না, কিন্তু কি করার, চোখ মুখ অন্ধকার করে ওদের সাথে গেল। তন্ময় একাই দাঁড়িয়ে, তার দৃষ্টি কিছুটা দূরের অরুতে। অরু পাথর পেরিয়ে কিছুটা নামছে তো আবার উঠে আসছে, দু হাতে পানি তুলে দূরে ছুঁড়ে মারছে, না হলে চারপাশের সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ পেছনে ফিরে দেখলো তন্ময় এগিয়ে এসেছে, দু হাত দূরে হবে তার থেকে। অরু একগাল হেসে পানি ছুঁড়ে মারল তন্ময়ের দিকে। তন্ময় হাত নিজের মুখের সামনে ধরে বলল, অরু থামল না, পুনরায় ঝুঁকে দুহাতের সাহায্যে এক গাদা পানি ছুঁড়ল। পরপর আরও কিছু মুহূর্তের মধ্যেই তন্ময়ের উপরের অংশ ভিজে গিয়েছে, তাও আর চোখ মুখে রাগের আভাস নেই। অরুর সাহস বেড়ে গেল, সে পাগলের মতো পানি ছুটতে লাগলো। তন্ময় এক পর্যায়ে পাথর টপকে এগিয়ে যাচ্ছে অরুর দিকে। অরু হেসে সেখান থেকে যেতে নিয়েছে, কিছুটা গিয়েওছে। তন্ময় একদম কাছে চলে এসেছে দেখে হন্তদন্ত ভঙ্গিতে ছুটতে নিয়ে পাথরে পা পিছলে পড়ে যায়, বেকায়দায় পড়ে আর্তনাদ করছে, চোখের পানিতে গাল ভিজে উঠেছে। তন্ময় তখনই চিৎকার দিয়ে দৌড়ে ছুটেছে, কিন্তু ধরতে সক্ষম হয়নি সময় মতো। দ্রুত পায়ে এসে অরুকে তুলতে চাইল, অরু উঠতে পারছে না। অতঃপর অরুর ঘাড়ে এবং হাঁটুর নিচ ধরে পাজা কোলে তুলে নিল, যেখানে ব্যাগগুলো রাখা সেখানে এসে এনে বসালো। অরুর পা ছুলে গিয়েছে, হালকা রক্তের দাগ উঠেছে প্যান্টের উপর দিয়ে, পায়ের পাতা ছুলেছে, সাথে হাড্ডিও বেঁকেছে, হয়তো নড়াতেও পারছে না। তন্ময় ধমকাতে গিয়েও প্রাককে নিয়ন্ত্রণ করে পায়ে ছুতে যেতেই অরু পা সরিয়ে ফেলল। ব্যথা পায়। তন্ময় চোখ রাঙিয়ে পাটা টেনে নিজের দিকে আনলো, দু একটা মোচড় দিবে পূর্বেই অরু চিৎকার করে উঠল, মরে যাব, ধরবেন না একদম। অরুর হাত তন্ময়ের কাঁধ শক্ত করে চেপে ধরল, ব্যথার ভয়ে চোখ বন্ধ করে আছে, ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, গাল বেয়ে চোখের পানি পড়ছে। তাকে তন্ময় কিছুক্ষণ দেখে বলল, চোখ খুলতো। অরু ভয়ে খুলল, এখানে আরেকটি ঝর্ণা আছে জানিস? সত্যি? কি নাম? পরিকুণ্ড ঝর্ণা, সেটাও খুব সুন্দর। আমরা যেতে পারবো না সেখানে? পারবো, 10 মিনিট হেঁটে গেলেই সেটা দেখতে পারবো। সত্যি? অরু খুশিতে হঠাৎ পরিবর্তন হওয়া তন্ময়কে একদমই খেয়াল করতে পারেনি, চোখজোড়া জলজল করছে তার। স্বপ্নে বিভোর সে হঠাৎ পিনপিনে কষ্ট অনুভব করলো, গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। পরপর তার পায়ে তন্ময় জুতো পরিয়ে দিল, তারপর উঠে দাঁড়ালো, বলল, দেখি উঠে দাঁড়া। অরু ভেজা নয়নে উঠে দাঁড়ালো, পা ঠিক হয়ে গিয়েছে। একটা মোচড় দেওয়ার জন্য কি ব্রিলিয়ান্ট অভিনয় না করলো! এত সুন্দর অভিনয় তন্ময় কবে শিখেছে? অরু কি গাধি? তার মানে সব মিথ্যা বলেছেন? না, ঝর্ণা আরেকটি আছে পাশে। চলুন যাই সেখানে, প্রমেশ আর দৌড়াদৌড়ি করব না, আপনার আশেপাশেই থাকবো।
তন্ময় শক্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেমন ওয়ার্নিং দিচ্ছে এটাই শেষবার। অবশেষে রাজি হলো, অরুকে নিয়ে সেদিকটায় হাঁটা দিল। হাঁটতে অরুর একটু কষ্ট হচ্ছে বটে, পা থেকে চিনচিন ব্যথা অনুভব করছে। তন্ময় হঠাৎ তার বাম হাত অরুর সামনে এগিয়ে দিল, কিন্তু আজ হাত ধরতেও লজ্জা বোধ করছে অরু। পরপর বেশ কিছু লজ্জাজনক সিচুয়েশনে পড়েছে সে। অবশেষে ধীরে তন্ময়ের হাতের সাহায্য নিয়ে হাঁটতে লাগলো। চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেল সেই আকর্ষণীয় ঝর্ণার সামনে। এই ঝর্ণা অন্যরকম সৌন্দর্যে ঘেরা, তবে এবার আর তন্ময় তাকে যেতে দেয়নি কাছে, দূর থেকেই দেখতে হচ্ছে। আমাকে একটা ছবি তুলে দিবেন? না, না বলবেন না, এই যে এখানটায় দাঁড়াবো, আপনি পুরো ঝর্ণা সহ আমাকে তুলবেন, কেমন? সংসার জীবন অনেকটা একটি যুদ্ধের ময়দান। প্রথম যখন এই যুদ্ধের ময়দানে পা রাখেন, তখন শুধু যুদ্ধ করে যান একজনের জন্য, আপনার স্বামী, তারপর নিজের সন্তান। এখন যুদ্ধের নামে চলে মায়ার খেলা। কষ্ট, দুঃখ, যন্ত্রণা উপলব্ধি করেও এই ময়দান ত্যাগ করতে পারবেন না। মায়ার জালে আটকানো এই মন আপনাকে ত্যাগ করতেই দেবে না, কারণ শত সহস্র যন্ত্রণা লাঘব হয়ে যাবে এক টুকরো সুখ উপলব্ধি করে। এই যে বছরের পর বছর যত্ন নিয়ে গড়া সংসার যখন ছেড়ে চলে এসেছেন, মনে হয়েছিল তিনি জীবনের এক টুকরো জীবন ফেলে এসেছেন। জীবনটুকু ফিরিয়ে পাওয়ার স্বপ্ন একটি দুঃস্বপ্নের বাস্তবতা নেহাতি। আজ তার সেই স্বপ্নের মুহূর্ত কেমন বাস্তব রূপ ধারণ করতে বসেছে। চায়ের কাপ নিয়ে রুমের সামনে দাঁড়িয়ে আছেন, দরজাটা খুলে ঢুকবেন শুধু, কিন্তু অদৃশ্য এক দ্বিধা নামের লজ্জা তাকে ঝেঁকে ধরেছে। স্বামীর সঙ্গে বছর বছর ধরে কথা হয়নি, দেখা সাক্ষাৎ। পাশে বসে দীর্ঘ আলাপ আলোচনা তো থেকেও বহু দূরে রয়েছেন। পাশাপাশি বসে চায়ের কাপে ঠোঁট বুলিয়ে হাসিতে মাতোয়ারা হবার দিনগুলো মনে করতে চোখের কোণ ভেজে ওঠে। তাই হয়তো সেই যুবতী মনের অনুভূতি উকি ঝুঁকি দিচ্ছে। দ্বিধাবোধ করতে থাকা তাকে অবাক করে দিয়ে ভেতরে থেকে মোস্তফা সাহেব প্রশ্ন করলেন, এসেছো? চিরচেনা সেই ডাক দ্বিধাবোধ ফেলে জাবেদা বেগম রুমে ঢুকলেন। মোস্তফা সাহেব বইপত্র হাতড়াচ্ছিলেন। জাবেদা বেগমকে দেখে এগিয়ে গেলেন, হাত থেকে চায়ের কাপ নিয়ে চেয়ারে বসলেন। বসো। জাবেদা বেগম জড়সড় হয়ে বসেছেন। বুড়ো বয়সী মন আজ যুবতী খাতায় নাম লিখিয়েছে। আর চোখে স্বামীর পানে তাকালেন। চায়ে চুমুক বসিয়ে দীর্ঘশ্বাস নিলেন মোস্তফা সাহেব, নরম সুরে শুধালেন, রাগ কমেছে? জাবেদা বেগমের মুখশ্রী মুহূর্তেই অন্ধকারে পরিণত হয়েছে। বিষণ্ণতা, কষ্ট, দুঃখ সবকিছু একত্রে ফুটে উঠেছে মুখমণ্ডলে। চোখজোড়া জ্বালা করছে তার। মাথা নিচু করে সর্বোচ্চ চেষ্টা করলেন নিজেকে সামলাতে, কিন্তু ব্যর্থ হচ্ছেন। এই মুহূর্তের জন্য তিনি 2 বছর ধরে অপেক্ষা করেছেন। এই ভেবেছেন স্বামীর দ্বিধার দেওয়াল টপকে চলে আসবেন তার মান ভাঙাতে, ঠিক যেমনটা করে এসেছেন দীর্ঘকাল ধরে। দিনের পর দিন যেতে লাগলো, কিন্তু জাবেদা বেগমের দীর্ঘ অপেক্ষার প্রহরের সীমান্ত দেখা দিচ্ছিলই না। যেমন নিজের গোছানো সংসার, ভালোবাসার স্বামী ফেলে আলাদাভাবে থাকার মতো কষ্ট পৃথিবীতে হয়তো দ্বিতীয়টা ছিল না তার জন্য। রাগ তো তার কবেই ধুয়ে মুছে চলে গিয়েছে। বুকে শুধু একরাশ অভিমান ছিল। আজ সেই অভিমান স্বামীর একটি কথায় চলে গেল মুহূর্তেই। জাবেদা বেগমের গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়তে নিচ্ছিল। তিনি মাথাটা ঘুরিয়ে মুছে নিলেন। মোস্তফা সাহেব হাতের চায়ের কাপ টি টেবিলে রেখে জাবেদা বেগমের পাশে চেয়ার টেনে বসলেন। শুধালেন, কাঁদছো? না তো, কাঁদবো কেন? আমি এই যে দেখছি চোখের পানি নাকের পানি এক করে ফেলেছো। মোটেও না, শুধু চোখে পানি। এই যে, কই নাকে তো নেই। কাঁদলে আমার নাকে পানি বেরোয় না, মিথ্যা পড়বেন না। তার মানে স্বীকার করছো যে তুমি কাঁদছো? জাবেদা বেগম চুপ করে বসে রইলেন। সেই ঘুরিয়ে ফিরিয়ে তাকে নিজের মুখে স্বীকার করিয়েই ফেলল। দেখেছে যেহেতু কাঁদছে, তাহলে দেখতে থাকুক, কেন প্রশ্ন করছে বাচ্চাদের মতো। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে হাসলেন, হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিতে নিয়ে বললেন, আমি তো তোমাকে 1000 রকম ভাবেই কাঁদতে দেখেছি। আমি আপনাকে 1000 রকম ভাবে রাখতে দেখেছি। তাই বুঝি? আমি তো রাগি না, শান্ত মানুষ, পানির মতো শান্ত। এভাবে আপনি মিথ্যে বলতে পারছেন? সেবার সামান্য একটু ব্যাপার নিয়ে আপনি রেগে রুমে ড্রেসিং টেবিল ভেঙে ফেলেছিলেন, মনে নেই? ভুলবশত হয়েছিল। আপনি এখন সম্পূর্ণ মিথ্যে বলছেন। তাহলে সত্যি কিছু বলি?
মোস্তফা সাহেবের ঠোঁটের ফাজলামো হাসিটুকু গায়েব হয়ে গিয়েছে। খুব নরম সুরে বললেন, তোমাকে ছাড়া আমার ভালো নেই, ভালো থাকতে পারবো না। এই 3টি বছর আমার জন্য হাজার বছরের সমান। আমি খুব লজ্জিত সেদিনের জন্য। আর কখনো এমন ভুল হবে না, মাফ করে দিবে আমায়। জাবেদা বেগম ডুকরে কেঁদে উঠলেন। স্বামীর বুকে আলগোছে মাথা রেখে কাঁদতে লাগলেন। তার অপেক্ষার অবসান ঘটেছে তাহলে। অপেক্ষাকৃত সেই মুহূর্ত আঁচলে ধরা দিয়েছে। মোস্তফা সাহেব আদুরেভাবে জড়িয়ে রেখেছেন, মাথায় হাত বুলিয়ে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছেন। তার নিজের চোখ জোড়াও সেও জ্বলছে। বুকের যন্ত্রণা লাঘব পেয়ে বসেছে তাকে। জাবেদা বেগম ফুঁপিয়ে বললেন, মাফ করবে না বলছো? কি করলে মাফ করবে? কান ধরবো? আচ্ছা ধরি তাহলে। মোস্তফা সাহেব সত্যি হাত উঠিয়েছেন কানে ধরতে। জাবেদা বেগম দ্রুত তাকে আটকালেন। কি করছেন? মোস্তফা সাহেব হাসলেন। জাবেদা বেগম চিন্তিত সুরে প্রশ্ন করলেন, বাবা কি বলল? সবকিছু বুঝিয়ে বলতে পেরেছেন? বাবা মেনেছে? মেনেছো? তিনি বুঝেছেন আমাদের সিচুয়েশন। তবে তোমার ভাই বড় একটা গন্ডগোল পাকাবে মনে হচ্ছে। ভাইয়াকে বোঝালে সে নিশ্চয় বুঝবে। তুমি কি চাও? তন্ময়ের জন্য কলি? আমার ছেলে যাকে চায় আমি তাকেই চাই। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা শেষ হতেই জাবেদা বেগম মনের সব অভিমান মোস্তফা সাহেবের সামনে তুলে ধরেছেন। মোস্তফা সাহেব মুচকি হেসে স্ত্রীর সকল অভিযোগ মাথা পেতে নিচ্ছেন। কয়েকবার বলেছেন এমনটা আর কখনো হবে না। অরুর ভাঙা পা নিয়ে আবারও পাহাড়ের চূড়ায় পড়েছে। এবার দুপা অবশ প্রায়। রাগের চূড়ান্তে পৌঁছেছে তন্ময়। আকাশ ফাটিয়ে অরুকে ধমকেছে। তার রাগী উচ্চস্বরের কণ্ঠ শুনে কেঁপে উঠেছে আশেপাশের অপরিচিত মানুষজন অবধি। ব্যথা এবং ধমক খেয়ে অরুর চোখের পাতায় অশ্রুসিক্ত তাকে এবার সাবিয়া নিজের সাথে নিয়ে হাঁটছে। ব্যথায় খুঁড়িয়ে সে সাবিয়ার সাথে ধীরে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মেঘাচ্ছন্ন আকাশ হতে বজ্রপাতের শব্দ শোনা গেল। বৃষ্টির 2-1 ফোঁটা পানি শরীরে ছুঁয়ে দিয়ে গিয়েছে। আকাশ দীপ্তকে নিয়ে এসেছে মাত্র। চল বেরিয়ে পড়ি, সন্ধ্যা হয়ে গিয়েছে, বৃষ্টিও নামবে মনে হয়। তন্ময় মাথা দোলালো। নিজেদের ব্যাগগুলো কাঁধে নিয়ে সকলের রওনা হয়েছে। ইকো পার্কের গেটের সামনে আসতে না আসতেই তুমুল বৃষ্টি নেমেছে। আচমকাই বৃষ্টিতে উপস্থিত সকলেই খানিক ভিজে গেল। দ্রুত গাড়ির দিক ছুটেছে প্রত্যেকে। অরু ভাঙা পা নিয়ে দাঁড়িয়ে পড়ল। দুঃখে কষ্টে তার কান্না পাচ্ছে। অবশ্য ভুল তার নিজের, কিন্তু তার উপরও তন্ময়ের করা অভিমান যেমন ফ্রি। একটু কিছুতেই অভিমান করে বসে এই মন। এই যে সাবিয়া তাকে ফেলে দৌড়ে গাড়িতে উঠে বসেছে। কই সাবিয়া তো তার উপর অভিমান হলো না। ওই তো আকাশ, দীপ্ত, রুবি, অয়ন্য চলে গিয়েছে তাকে ফেলে। কই তাদের উপর তো অভিমান হচ্ছে না। তাহলে কেন? শুধু তন্ময়ের উপর তার সকল অভিমান। ভেজা নয়নে বৃষ্টির মধ্যে তাকালো সামনে দাঁড়ানো তন্ময়ের পানে। নিজে দাঁড়িয়ে ভিজছে, তাকে ভেজাচ্ছে। নিজেও দাঁড়িয়ে ভিজছে, তাকেও ভেজাচ্ছে। ধরে নিয়ে গেলে কি এমন হবে? এত রাগ ওরও কি ইচ্ছে করে পড়েছিল? আচমকা ধাক্কায় পড়েছে। এদিকে গাড়িতে বসা কলিকে বেশ চিন্তিত লাগছে। তাকে এক প্রকার টেনে গাড়িতে তুলেছে সাবিয়া। কলি উঠতেই চাইছিল না, বারংবার প্রশ্ন করছিল, তন্ময় ভাইয়া তো ওঠেনি এখনো? পরে উঠবে। কথাটা বলে আগ্রহী চোখের সামনে তাকিয়ে রইল সাবিয়া। একই অবস্থা গাড়িতে বসা প্রত্যেক সদস্যের। যেমন সামনে খুব আকর্ষণীয় ফিল্ম চলছে। আকর্ষণীয় বটে। এই যে তন্ময় বৃষ্টির মধ্যে ঠাঁই দাঁড়িয়ে, তার পেছনে অরু দাঁড়িয়ে কাঁদছে। দুজনে ভিজে চুপচুপে ইতিমধ্যে, কেউ কোনো কথা বলছে না। তাদের দেখে মনে হচ্ছে ফিল্মের নায়ক নায়িকার উপর চরম বিরক্ত হয়ে মূলত দাঁড়িয়ে। না এগিয়ে যাবে নায়িকাকে বাঁচাতে, আর না সে যাবে না। এক পর্যায়ে অরু খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজে হাঁটা ধরেছে গাড়ির দিকে। লাগবে না তার সাহায্য, একান্তই যেতে পারবে। অরু ভাঙা পা নিয়েই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 101 ডিগ্রি জ্বর নিয়ে এসএসসি পরীক্ষাও এখান থেকে এখান যেতে তার বাঁ হাতের ব্যাপার। হুট করে নিজেকে হাওয়ায় ভাসতে অনুভব করলো। টি শার্ট চিৎকার করে চেপে ধরল তন্ময়ের শার্ট। তন্ময় রাগে কাঁপছে, আর চোখে অরুকে চোখ রাঙালো। মনে হলো অরুকে চিবিয়ে চিবিয়ে খাবে, এক টুকরো গোস্ত ফেলবে না। হনহনিয়ে হাঁটা ধরেছে গাড়ির দিকে। অরুকে বেশ নাজুক লাগছে।
তন্ময়ের কোলে শুয়ে থাকা সে আশ্চর্যের শেষ সীমা। ভ্যাবলার মতো তাকিয়ে থাকা ছাড়া কোনো গতি নেই। গাড়ির সামনে এসেছে তন্ময়। ভেতরের অরুকে এক প্রকার ছুঁড়ে ফেলেছে, তারপর পাশে নিজেও উঠে বসলো। নিস্তব্ধতা চারপাশে জুড়ে, কারোর কোনো কথা নেই। নিস্তব্ধতার মাঝে আকাশের হাসির শব্দ শোনা গেল। পরপর দীপ্ত এবং সাবিহার। তাদের হাসির কারণ বুঝল না কলি। সে ভ্রুজোড়া কুচকে তাকিয়ে আছে অরুর দিকে। সে আপাতত কাটকাট হয়ে বসে। এত সব মানুষ এখানে, কেউ অরুকে সাহায্য না করে চলে এলো কেন? তন্ময় বা সেভাবে দাঁড়িয়ে রইল কেন? কলি কিছু বলতে পারছে না। কলি কিছুই বুঝতে পারল না, তবে মনের কোণায় একটি অদ্ভুত যন্ত্রণা উপলব্ধি। অরুর ডান পাশে তন্ময়, বাম পাশে রুবি এবং দীপ্ত, পেছনে অয়ন, সাবিহা এবং কলি, সামনে ড্রাইভার এবং আকাশ। বৃষ্টির মধ্যে গাড়ি চলতে শুরু করেছে। অরুর ঘোর কেটেছে বেশ সময় নিয়ে। সে আসলে কল্পনাও করেনি তন্ময় তাকে এভাবে সকলের সামনে কোলে তুলে নিবে। এর জন্যই এতটা চমকেছে যে বোধগম্য হারিয়ে বসেছিল। সাবিয়া ব্যাগ থেকে টাওয়াল বের করে দিল তন্ময়ের দিকে। ভেজা কাপড় চোপড় পরেই বাকিটা রাস্তায় যেতে হবে। তারা যে হোটেল নিবে এক রাতের জন্য তাও সম্ভব নয়, আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়। কে জানতো এইভাবে হুট করে ওয়েদার খারাপ হয়ে যাবে। বাজারের সামনে গাড়ি থামানো হয়েছে। এখানে একটি পপুলার হোটেল আছে। এখানে চাইনিজ ও ইটালিয়ান ডিশেস ছাড়া নামি দামি অনেক খাবারই পাওয়া যায়। আকাশের বেশ চেনা জানা হোটেল। 3 জন পুরুষ মিলে বেরিয়েছে গাড়ি থেকে। উদ্দেশ্য কিছু ভালো খাবার প্যাক করা সকলের জন্য। ঘণ্টাখানেক সময় অপেক্ষা করে খাবার নিয়ে বেরিয়ে এসেছে হোটেল থেকে। গাড়িতে উঠতেই আবারও চলছে গাড়ি। খিদে পেটে নিয়ে সকলে হামলে পড়েছে খেতে। যে যার মতো নিয়েছে নিজেদের পছন্দের ডিশ। সবাই খেতে ব্যস্ত, শুধু কলি বাদে। সে খাবে না জানাচ্ছে বারবার। তন্ময়কে বিরক্ত লাগলো বটে। কোনো সমস্যা? আমি তো তোমাকে হোটেল যাবার আগে প্রশ্ন করে গেলাম কি খেতে চাও, বলে যে কোনো কিছু হলেই হবে। তাহলে এখন কি হয়েছে? খারাপ লাগছে আমার। বেশি খারাপ লাগছে? না, এই একটু আর কি। শুয়ে থাক, ভালো লাগবে। অরু আর চোখে খাবারের দিকে তাকালো। জিভ ভিজে উঠেছে তার। বলল, আপু, আপনি সত্যি কি খাবেন না? খাবো না। তাহলে আমিই খাই। বলে অরু নিজের খাবারটা শেষ করে কলির খাবার খেতে লাগলো। খাওয়ার পর্ব চুকাতেই মন মেজাজ তরতাজা হয়ে গেল সকলের। পেছনে বসা অয়নের ঠোঁট থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। অরু ঘুরে বসলো। অয়নের দিকে জল চোখে তাকিয়ে আবদার করলো, অয়ন ভাইয়া গান শোনাবে? তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো। কি বললো? সাবিয়া আপু। সাবিয়া আকাশ থেকে পড়লো যেন, ধমকে অরুকে বলল, কখন বলেছি তোকে? দীপ্তও গান শোনানোর লোভে অরুর সঙ্গ দিল। হ্যাঁ, সাবিহা আপু বলেছে, আমিও শুনেছি। নির্বাক সাবিহার পানে হেসে তাকালো অয়ন। নিজেকে বেশ সামলে রেখেছে সে। সাবিয়া নিজের পরিবারের সঙ্গে এসেছে। এখানে তার অসভ্যতা বা প্রেমিকগিরি সাজে না, তাই অতটা কাছে যাচ্ছে না বা অযথা কথা বলছে না। সাবিয়া এখনও পুরোপুরি মানতেই পারেনি তাদের সম্পর্ক। অয়ন বুঝতে পারছে, তাই হয়তো একটু দূরত্ব রেখেছে পরিবারের অজুহাত ধরে। আকাশ উঠ করে ঘুরে বলল, জানো অয়ন, তন্ময় খুব ভালো গিটার বাজাতে পারে, সাথে গানও গাইতে পারে। তবে শয়তানটা গায় না। ভার্সিটির 4র্থ ইয়ারে আমাদের গ্যাং পার্টি হয়, ফ্রেন্ড সার্কেল, তো সেখানে যার গান গাওয়ার ছিল সে আসেনি। তখন উপায় না পেয়ে তন্ময় গিটার বাজিয়ে গান গায়। সে কি মারাত্মক দৃশ্য আমার ল্যাপটপে আছে। অয়নের কণ্ঠে বিস্ময়। তন্ময়, তাই বুঝি? আমাকে মেল করো তো। উফ, রাখি এগুলো। আকাশ চুপ মেরে গেল। কথা আবারও ঘুরে অয়নের দিকে ছুটল। অয়নের একটি গান গাইতেই হবে। সকলের জোরাজুরিতে অয়ন পরিশেষে রাজি হয়। সাবিয়া উপরে উপরে পরোয়া না করে ভান ধরলেও মনে মনে এসে ব্যাকুল অয়নের গলায় গান শোনার জন্য। কি গান গাইবে অয়ন? অয়ন সময় নিয়ে সুর তুলেছে। যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানি শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়,
যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে কে যায়। নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু অয়নের পুরুষালী কণ্ঠ এবং খুব কাছ থেকে সেই কণ্ঠে গান শুনছে সাবিহা। বুকের এই উত্থাল পাথালের কোনো নাম আছে?